রাতভর ইরানের ১৪০ লক্ষ্য বস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, সেন্টকমের নজরদারিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, পাল্টা জবাব তেহরানের। খামেনি হত্যার কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের, তালিকা প্রস্তুত, কাউকে ছাড় দেয়া হবে না বললেন মোস্তফা খামেনি। একযোগে ৫ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত কমান্ড সেন্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, নিয়ম না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইআরজিসির। F-35 যুদ্ধ বিমান পেতে আরব আমিরাতকে, আকাশ প্রতিরক্ষা দিচ্ছে তুরস্ক, মস্কোর সায়, আঙ্কারা তেহরান সম্পর্ক নিয়ে শঙ্কা। চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেন্টকম জানিয়েছে চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফার সামরিক অভিযান শেষ হয়েছে। ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, সর্বশেষ অভিযানে প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। এছাড়া গত ৩ রাতে ৩ দফা অভিযানে মোট ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের উদ্দেশ্য। ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে টানা তৃতীয়বারের মতো হামলা চালালো ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তেহরান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহিনী রণতরীর জন্য ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র ও জ্বালানি ভরার স্থাপনায় তারা ভারী ও আকস্মিক হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ দাবি করেছে, হামলায় এসব স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার জবাবে এটি তাদের পাল্টা অভিযানের তৃতীয় ধাপ। আইআরজিসি আরও দাবি করেছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়েছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহতের দাবি করেছে। আইআরজিসির দাবি, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে মার্কিন পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বাহরাইনের মার্কিন বাহিনীর একটি যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনায়ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের ভাষ্য অনুযায়ী দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। কাতারের সাবেক আমির এবং দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। ৭৪ বছর বয়সে রোববার সকালে তিনি ইন্তেকাল করেছেন। কাতারের রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোকবার্তায় আমিরি দিওয়ান জানায়, মহান আল্লাহর ফায়সালার প্রতি অবিচল বিশ্বাস রেখে গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ বিন খলিফা আল থানি। তার নেতৃত্বেই প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে কাতার বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হয়। একই সময়ে দেশটিতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে কাতারের কূটনৈতিক প্রভাবও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 2013 সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। এরপর থেকে তিনি ফাদার আমির হিসেবে পরিচিত ছিলেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে কাতার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে শিগগিরই জানাজার সময়সূচি এবং রাষ্ট্রীয় শোক পালনের বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ইউনিট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে হরমুজ প্রণালীতে বিদেশি হস্তক্ষেপ বা অবৈধ নৌপথ ব্যবহার করে চলাচলের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছুঁড়ে জাহাজটিকে থামানো হয়। আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত যে কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে শক্ত হাতে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তুরস্কের কাছে থাকা রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রির প্রস্তাবকে ইতিবাচক দেখছে মস্কো। এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে। তবে আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে আঙ্কারাকে মার্কিন পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রে সংরক্ষিত তুরস্কের জন্য তৈরি 6টি F-35 যুদ্ধবিমান এখনও হস্তান্তর করা হয়নি। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর ওয়াশিংটন ও আঙ্কারার সম্পর্ক উন্নতির পথে এগোয়। এরপর থেকে S-400 ইস্যুর সমাধান এবং তুরস্কের F-35 কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্তি দুই দেশের আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের 2020 সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট অনুযায়ী F-35 কর্মসূচিতে ফিরতে হলে তুরস্ককে নিশ্চিত করতে হবে যে তাদের কাছে আর S-400 ব্যবস্থা নেই। একই আইন তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তও কঠোর করে। রুশ ও তুর্কি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে S-400 তৃতীয় কোনো দেশের কাছে বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। সেই দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে এসেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তৃতীয় কোনো দেশের কাছে S-400 বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একটি রুশ সূত্র জানিয়েছে, তুরস্কের প্রস্তাবের জবাবে মস্কোর অবস্থান ছিল কেন নয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে রাশিয়া চাইবে আরব আমিরাতের কাছে বিক্রি হলেও আঙ্কারার সঙ্গে স্বাক্ষরিত মূল চুক্তির সব শর্ত কঠোরভাবে মেনে চলা হোক। তুর্কি সূত্রগুলোর দাবি, সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে রাশিয়ার তৈরি প্যান্টসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে এবং প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বৈচিত্র্যময় করার নীতির অংশ হিসেবেই S-400 কেনার বিষয়টি বিবেচনা করছে।
তবে কয়েকজন ইউরোপীয় বিশ্লেষকের মতে চলমান আঞ্চলিক সংঘাতে ইরানকে রাশিয়ার সমর্থনের কারণে আবুধাবি ও মস্কোর মধ্যে কিছু কৌশলগত অস্বস্তি তৈরি হয়েছে, ফলে সম্ভাব্য চুক্তির রাজনৈতিক দিকও গুরুত্ব পাচ্ছে। তবে S-400 বিক্রির চুক্তি তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পন্ন হলে সেটির ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই চুক্তিতে সম্মতি দেওয়ার বিনিময়ে রাশিয়া তুরস্কের কাছ থেকে বিভিন্ন কৌশলগত সুবিধা চাইতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।